উনি ক্ষমতা গ্রহণ করেছিলেন জনগণের প্রত্যাশা অনুযায়ী। একটি বুলেটও ফায়ার করতে হয়নি, জনগণ সবাই উৎফুল্ল হয়েছে, সব রাজনৈতিক দল ওনাকে ওয়েলকাম করেছে। এমনকি বিএনপি, তাদের মধ্যে অনেক নেতা নেত্রী যারা সরাসরি সংশ্লিষ্ট ছিলেন না সরকারে, তারাও ওনাকে সমর্থন করেছিল। কাজে উনি জনগণের সমর্থন পুষ্ট হয়ে উনি জনগণের প্রত্যাশা পূরণে উনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে বলা হয়েছিল অসাংবিধানিকভাবে উনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। অসাংবিধানিকভাবেও ক্ষমতা গ্রহণ করা দরকার হয়, এটা এখন সবাই বুঝতে পারছেন না। সংবিধানের বাইরেও ক্ষমতা দরকার হয় জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার জন্য। কাজে অসাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তরটা সর্বক্ষেত্রেই নিন্দনীয় নয়, এখন এটা প্রমাণ হলো। আর একটা কথা হলো, বললাম যে কমেন্ট করার দরকার নেই, একটু হাততালি দেওয়ার দরকার নেই। আর একটা হলো যে পরবর্তীকালে বলা হয় উনি স্বৈরাচার ছিলেন, উনি স্বৈরাচারী ভাবে দেশ পরিচালনা করেছিলেন। উনি সবচেয়ে বেশি গণতন্ত্রী মনা বাংলাদেশের শাসক ছিলেন, এটা আমি দাবি করছি। বাংলাদেশের জনগণের প্রত্যাশা বা জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলি যখন যেভাবে যেটা চেয়েছে তখনই সেভাবে উনি সেটাকে পালন করেছেন। উনি যখন শিক্ষানীতি দিতে গেছেন, জনগণের তরফ থেকে অনেক বাধা এসছে, উনি এটা বাস্তবায়ন করেননি। যদিও এখন অনেকে বলে ওই শিক্ষানীতি হওয়া দরকার ছিল, এখন ওটার দিকে সরকার যাচ্ছেন অনেক সময়। উনি যখন স্বাস্থ্যনীতির কথা এসছে, ডাক্তাররা বিরাটভাবে বাধা দিয়েছেন, অনেক প্রশ্ন এসছে, অনেক রাজনৈতিক দল এটার বিপক্ষে অবস্থান নিয়েছে, উনি ওটা করেননি, উনি গায়ের জোরে করেননি। উপজেলা নির্বাচন, উপজেলা পদ্ধতির ব্যাপারে যখন কথা এসছে, এই সাউন্ডটা একটু বাড়াই ইয়ে করতো, তখনও উনি কিন্তু প্রথম কথা হলো যখন রাজনৈতিক দলগুলি একমত হতে পারেনি বা আসেনি, তখন উনি ওনা করেননি। যখন সবাই মোটামুটি এগ্রি করেছে আসার জন্য, বড় বৃহত্তর জনগোষ্ঠী চেয়েছে, তখন ওটা উনি করেছেন। উনি যখন ঔষধ নীতি করেছেন, তখন সবাই এটাকে ভালো যখন গ্রহণ করেছেন তখনই করেছেন। উনি স্বাস্থ্যনীতি করেছেন, সেটা যেটা বললাম, যখন বাধা হচ্ছে করেননি। উনি হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করেছিলেন, ওটাকে কেস করে যখন ওনাকে বাতিল করা হয়েছে, আদালতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, এই জন্য ওনাকে উনি আর জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেনি। যদিও এটা অত্যন্ত জনকল্যাণমূলক একটি পদক্ষেপ ছিল, মানুষের অনেক সুবিধা ছিল, মানুষের অনেক কাছে থেকে অনেক বড় সুযোগ সুবিধা, আইনগত সহায়তা পাওয়ার সুযোগ ছিল অনেক কম খরচে, যেটা উপজেলা পদ্ধতিতে গিয়ে উপজেলা পরিষদে উনি করেছিলেন এটা। কিন্তু যেহেতু ওটাকে বাতিল করা হয়েছে, ওনাকে অনেকে বলেছিল যে আপনি এটা আবার নিয়ে আসেন, সংসদে নিয়ে এসে এটাকে আবার গণভোটে দিয়ে পাশ করিয়ে নিয়ে আসেন। উনি বলছেন না, হাইকোর্টের প্রতি আমি শ্রদ্ধাশীল। এটা অবশ্য স্প্লিট রায় হয়েছিল, তিনজনের মধ্যে দুজন এক পক্ষে ছিলেন, আরেকজন ওনার পক্ষেই রায় দিয়েছিলেন, তথাপি ওনারা করেননি। উনি যেটা জনগণ চাননি এমন কোনো কাজ করেননি, জনগণের রায়ের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ছিলেন। শেষ পর্যন্ত এসে যখন কথা আসলো, আন্দোলন হলো, তখন ওনাকে বলা হলো যে আপনি পদত্যাগ করে এসে নির্বাচন করলে করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যে সরকারের থেকে আপনি দল করবেন, সেই দলের রাজনীতিতে থাকলে লেভেল প্লেইং ফিল্ড হবে না। উনি বলছে ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই, জনগণ যদি চায় আমরা সেইভাবেই যাব। কাজে জনগণের প্রত্যাশা উনি ছেড়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় হলো ওনার এই প্রত্যাশাগুলো পরবর্তীকালে পালিত হয়নি। ওটা উনি যেটা আশায় করেছিলেন, এইগুলি ওনারা যেই কথাগুলি প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলি একটাও বাস্তবায়িত হয়নি। আর একটি কথা হলো, আমি এখানে দুটি কথা এখানে বলতে চাই। অনেকে বলে যে উনি আন্দোলনের ভাবে বাধ্য হয়ে করেছেন, জনসমর্থন ওনার সঙ্গে ছিল, উনি জানতেন, যার জন্য উনি নির্বাচন করেছিলেন এবং জেলখানার ভিতর থেকে 5টি আসনে জয়ী হয়েছিলেন বিপুল ভোটে। প্রবল প্রতিরোধের মুখে নানানভাবে তাকে সমস্ত মিডিয়া তার বিরুদ্ধে কাজ করেছে, সমস্ত জায়গায় তাকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, প্রশাসন বাধাগ্রস্ত করেছে। নির্বাচন তো প্রথমে করতেই দিতে চায়নি, তারপরেও কিন্তু উনি জয়লাভ করেছিলেন নির্বাচন করে, এবং 5 বছর কোনো কাজ না করে আবার যখন এসেছিলেন আবার 5টি আসনে জয়লাভ করেছিলেন। তারপরে যখন যেখানে দাঁড়িয়েছেন, উনি আমৃত্যু কোনো সময় কোনো জায়গায় ইলেকশনে পরাজিত হন নাই, জনগণ সবসময় ওনার সঙ্গে ছিল। কাজেই উনি বাধ্য হয়েছিলেন, যেটা বলা হয় সেখানে আমি বলা হয়েছিল ওনার শক্তির বেশ ছিল আর্মি, আর্মিরা তার থেকে উঠিয়ে নিয়েছে। এটা সম্পর্কে আমি মনে করি একটা দ্বিমত আছে, কিছুটা
আর্মিরাও তার সঙ্গে জনগণ ছিল উনি জানতেন, এবং সশস্ত্র বাহিনী বা তার সাপোর্ট সবাই ছিল বলে আমরা জানি। এবং এটার একটা প্রমাণ আমি বলতে চাই, এটা আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। এটাকে কেউ সত্য মনে করলে করতে পারেন, সত্য না মনে করে না করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে তৎকালীন সময় সেনাপ্রধান যে ছিলেন উনি আমাকে বলেছিলেন, আমরা স্যারকে বলেছিলাম আমরা মার্শাল ল দিতে চাই, দিলে এটা কন্ট্রোল করা যাবে। উনি বলেছিলেন আমি মার্শাল ল বা রক্তপাতের মাধ্যমে আমি তার কোনো ক্ষমতা থাকতে চাই না। এটা উনি আমাকে বলেছিলেন। সেটা সত্য মিথ্যা এটা আমি জানি না, হয়তো কেউ যদি এটাকে আমার পার্সন হিসেবে ধরেন আমাকে বিশ্বাস করেন। এটা আরেকটি কথা বলতে চাই, সেটা হলো ওনার জনপ্রিয়তা যাই ছিল কতটুকু ছিল সেটার ব্যাপারেও উনি যখন জামিনে আসলেন 97-এর পর থেকে, তখন পর্যন্ত তারপরে 2001 সাল পর্যন্ত তৎকালীন সময় প্রেসিডেন্ট আমাদের শাহাবুদ্দিন সাহেব ছিলেন রাষ্ট্রপ্রধান, 96 থেকে 2001। সে সময় উনি যখন একবার উনি জামিনে আসলেন তখন একবার আমাকে নিয়ে উনি বঙ্গভবনে আমাদেরকে দাওয়াত করেছিলেন, আমি ছিলাম আমার ভাইয়ের সঙ্গে। ওখানে অনেক খোলামেলা কথা হয়েছিল, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন সাহেব অনেক কথা, ওনার অপারগতার কথা কেন হয়েছিল অনেক খোলামেলাভাবে বলেছিলেন। ওখানে একটা কথা উনি আমাকে বলেছিলেন, সেটা হলো আমি আমার ভাইয়ের সহ ছিলাম, আমাদের দুজন, উনি বলেছিলেন যে যখন নির্বাচন হয়ে গেল 96-এ, তারপরে সংসদীয় পদ্ধতির শাসন ব্যবস্থা চালু আছে, এটাই ছিল কথা। কিন্তু তৎকালীন সময় যারা বিএনপি যারা ক্ষমতায় গিয়েছিল তারা তাদের শীর্ষ নেতৃত্ব থেকে একটা দাবি করা হয়েছিল যে আমরা সংসদীয় পদ্ধতিতে থাকবো না, আমরা প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে যাব। ক্ষমতাকে নিজের কেন্দ্রীভূত করা এবং কুক্ষিভূত করা এবং ক্ষমতাকে ব্যবহার করা, ক্ষমতার জন্যই রাজনীতি করা, এই ধরনের মানসিকতা থেকেই এই ধরনের জিনিসগুলি আসে। এবং একই কথা উনি বলেছিলেন যে অপর যে দলটি ছিল তারাও একই সঙ্গে তারাও জোরালোভাবে বলেছিলেন যে আমরাও প্রেসিডেন্সিয়াল পদ্ধতি পছন্দ করছি, ওটাতে গেলেই ভালো হবে, ক্ষমতাকে বেশি ব্যবহার করা যাবে নিজের হাতে, যেটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতিকে নিলে ক্ষমতা বেশি বলে তারা মনে করেছিলেন। এবং উনি তখন তাদেরকে বলেছিলেন বলে আমাকে বলেছেন, এটা সাক্ষী প্রমাণ কিছু নেই, কেউ বিশ্বাস করলে করতে পারেন, না করলে না করতে পারেন। বলেছিলেন যে আমি বলেছি এরশাদ সাহেব যদি নির্বাচনের দ্বারায় আপনাদের প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে সমস্যায় পড়তে হতে পারে, মানে এরশাদ সাহেবের জনপ্রিয়তা আপনাদের চেয়ে বেশি হতে পারে তৎকালীন সময়, সেই জন্যই আর প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে ওনারা যাওয়ার কথা চিন্তা করেননি। এটা কথাটা আমি বললাম, এটা আমি কোনো কন্ট্রোভার্সি তৈরি করার জন্য না, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম। এটাকে আমি কোনো ডকুমেন্ট হিসাবে আমি বলছি না, বিশ্বাস করলে করতে পারেন, না করলে না করতে পারেন। যারা এর সঙ্গে জড়িত ছিলেন তারা এটা ভালো বলতে পারবেন, যদি তারা অস্বীকার করেন অস্বীকার করতে পারবেন। কাজে ওনার জনপ্রিয়তার ঘাটতি ছিল না, এবং উনি সেই জন্যই ওনাকে জোর করে চলে যেতে হয়েছে, পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, এটাও সঠিক কথা নয়। তৎকালীন সময়ে তার পরবর্তীতে ওনাকে যেটা বলা হয়েছে, ওনাকে যে মামলা মোকদ্দমার কথা এখন বলা হয়, কত অবান্তরভাবে ওনাকে একটা মামলা দেওয়া হয়েছে। উনি একটা পিস্তল ওনাকে সাদ্দাম হোসেন, সোনার পিস্তল, উনি ঘরে সাজিয়ে রেখেছিলেন। এবং উনি যখন অ্যারেস্ট হন তখন ওনার আত্মীয়কে বলেছিলেন যে এখন অবৈধ অস্ত্র জমা দেওয়ার তারিখ তুমি জমা দিয়ে দাও, নাহলে এটা নিয়ে আবার কেস করবে। জমা দেওয়ার সঙ্গে ওনার নামে কেস হয়েছে, এবং সেই কেসে আগের শাস্তি ছিল 4 বা 5 বছর ম্যাক্সিমাম, সেটাকে 10 বছর করা হয়েছে ওনার ট্রায়াল পিরিয়ডে, এবং ওনাকে 10 বছর সাজা দেওয়া হয়েছিল। পরে অবশ্য উনি অ্যাপিলে এটাকে ছাড়া পেয়েছেন। কতভাবে ওনার উপরে কত ধরনের অত্যাচার করা হয়েছে সেটা বলছি। মঞ্জুর মার্ডার কেস, সেই কেসটা হওয়ার ঘটনা ঘটার 14 বছর পরে কেস দেওয়া হয়েছে, এবং এই কেসের 24 ওনার আমৃত্যু এই কেস ছিল। ওখানে যতগুলো 22 বার ওখানে শেষ পর্যায়ে এসে যখন মামলা রায় হওয়ার কথা তখন ওই জাজকে চেঞ্জ করে দিয়ে মামলা আবার নতুন করে শুরু করা হয়েছে। এবং 49 জনের মধ্যে 28 জন সাক্ষী প্রয়োজন ছিল। প্রতিটি সাক্ষী, কোনো সাক্ষী বলেনি যে উনি ওখানে জড়িত আছেন, এবং সবাই বলেছে ওনাকে কোনো পরে জড়িত করা যাবে না। কিন্তু ওই মামলাতেও ওনাকে ছাড় দেওয়া হয়নি। ওনার নামে যে মানি সুট করা হয়েছিল 1,80,00,000 টাকা, উনি পার্টির টাকা ছিল বলেছিলেন, কিন্তু তার স্বীকার করা হয়নি। ওনাকে 2 বছর জেল দেওয়া হয়েছে। এখন আমরা শুনেছি যে সেই মানি সুটটা আমরা সিভিলভাবে জাতীয় পার্টির তরফ থেকে মামলা করা হয়েছে, এবং জাতীয় পার্টির তরফ থেকে এই মামলায় জাতীয় পার্টি জিতে গেছে, এবং এই টাকাটি পার্টির টাকা হিসেবে গ্রহণ করার জন্য একটা প্রসেস চলছে। সেইভাবে ওনাকে একটা মানুষকে চাকরি দিয়েছেন, একটা পিয়ন কাজাকারি করে, স্যার আমার চাকরি চলে গেছে, আচ্ছা দেখো তো কিছু চাকরি দেওয়া যায় কিনা, ওই জন্য ওনার নামে মামলা হয়েছে।
উনি একটা ওনাকে ওনার ইনকাম ট্যাক্স লয়ার বলেছে যে এত টাকা স্যার আপনি বেশি ট্যাক্স দিয়েছেন, অ্যাপ্লিকেশন করলে আপনি টাকাটা পেয়ে যাবেন। উনি সাধারণ সাইন করে দিয়েছে, টাকাটা পেয়ে, ওর জন্য ওনার মামলা হয়েছে। কাজে এইসব করে হ্যারাসমেন্ট, এবং উনি যখন অসুস্থ, ওনার বিলিরুবিন যখন 27 থেকে 28, ডাক্তাররা বলেছে এই বিলিরুবিনে কোনো সময় কোনো মানুষ বেঁচে থাকে আমরা জীবনে আমাদের রেকর্ড আমরা দেখিনি। হাসপাতাল থেকে পিজি, জেলখানা থেকে পিজি হসপিটাল 2 কিলোমিটারও হবে না, আমরা ওখানে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু করেছি, কিন্তু ওখানে তাকে নিয়ে যাওয়া হয়নি। আল্লাহর তরফ থেকে উনি বেঁচে গেছেন। একদিন রাত্রে আমাদের বাসায় খবর আসলো যে উনি মারা গেছেন। আমরা সারা রাত্রি কান্ডাকাটি করলাম। পরের দিন শোনা গেল যে না, উনি এখন কথা বলছেন, মানে উনি সেন্সলেস হয়ে গেছিলেন। কাজে অত্যাচারের কথা যখন শুনি, রাজনৈতিক অত্যাচার, আমরা নাকি কোনো অত্যাচারিত হইনি, আমরা খুব ভালো সবসময় আরামে এসেছিলাম। অত্যাচার জাতীয় পার্টির প্রতি সত্যিবার হয়েছে, সবসময় হয়েছে, প্রথম থেকে শুরু করে আজ পর্যন্ত। মামলা দিয়েছে এক দল, আরেক দল সেই মামলাকে ব্যবহার করছে। এখন আরেকটা কথা বলি যে উনি নাকি অনেক খুন খারাপি করেছেন, অনেক কিছু, তার জন্যই জন্য ওনার আমলে পুলিশ এবং হত্যাকাণ্ড সহ 7-8টার বেশি কেউ দেখাতে পারবে না। নূর হোসেন এবং ডাক্তার মিলনের ব্যাপারে উনি বলেছে, বারংবার বলেছেন যে আমাকে এত মামলা দিচ্ছেন, এই মামলা দেন, আমার প্রমাণ করেন আমি বা আমার দলের, আমার সরকারের কেউ এর মধ্যে জড়িত। কিন্তু কোনো সরকার সেই মামলা দেয়নি, এবং কোনো সরকারই এটা প্রমাণ করার চেষ্টা করেনি যে উনিই করেছেন। কিন্তু ওনার গায়ে দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে সর্বোচ্চভাবে। এগুলো আমি বলছি যে জাতীয় পার্টির প্রতি অনেক অন্যায় অবিচারের কথা আমরা অনেক সময় বলে থাকি। এইগুলো মানুষে একতরফাভাবে উনি ক্ষমতা দখল করেছেন, অবৈধভাবে উনি স্বৈরতান্ত্রিকভাবে দেশ চালিয়েছেন, উনাকে বাধ্য করা হয়েছে ক্ষমতা ত্যাগ করার জন্য। এইগুলো কথার মধ্যে আমি মনে করি কিছু কিছু বাড়াবাড়ি আছে। এগুলো কথা একেবারে সার্বিক শব্দগত অর্থে সবসময় একেবারে সঠিক কথা বলা যায় না। তো এই হলো আমাদের আজকের এই বিষয়টি, যেটা কথা বারংবার আসলো। এরশাদ সাহেব জনগণের প্রত্যাশা অনুযায়ী ক্ষমতায় এসেছিলেন, জনগণের প্রত্যাশা মোতাবেক দেশ পরিচালনা করেছেন, তাদের ইচ্ছা মোতাবেক তারা আবার উনি সরকার থেকে পদত্যাগ করে চলে গেছেন। ওনার কোনো বাধ্যবাধকতা ছিল না, ওনাকে কোনো জোর করে কেউ কিছু করেনি। উনি বিবেকের তাড়নায় যেটা ভালো মনে করেন, দেশ ও জাতির স্বার্থে যেটা ভালো হবে, যেই কথা এখন আসছে আবার যে একটা ভালো নির্বাচন দরকার, একটা ভালো শাসন ব্যবস্থা দরকার, তখন এইটা এসেছিল, এবং তখন জাতীয় পার্টি এটাতে সমর্থন দিয়েছিল। এরশাদ সাহেব এটাকে সমর্থন দিয়ে পদত্যাগ করে চলে গিয়েছিলেন। এটার জন্যই আমরা এই দিবসটাকে এত কঠিনভাবে পালন করি, এটাকে স্মরণ করার জন্য, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা জানার জন্য। আজকের এই দিনে আমি ওনার প্রতি আমার অন্তঃস্থল থেকে সমস্ত শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে আচ্ছা, মুক্তিযুদ্ধের মাস এটা, আমরা এই মাসে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম, মুক্তি পেয়েছিলাম, বৈষম্য মুক্ত একটি সমাজ পেয়েছিলাম, যেটা বারংবার আমাদের হারাতে হচ্ছে। আমি সেই আত্মা যারা মারা গেছেন সেই শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি।